ও পুলিশেরই লোক নয়। ওই রাতে ওখানে ওখানে ক্যামেরাতে ওর ছবি আসলো। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কিছু আড়াল করা হচ্ছে। শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে। আমি শুভেন্দু বাবুর কাছে বার্তা দিতে চাই, তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু, সে এখনো বিচার পেল না কেন? তিলোত্তমার বাবা হিন্দু, তিলোত্তমার মাও হিন্দু, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন, তাহলে তিলোত্তমার বাবা তো আপনার হিন্দু ভাই হয়, এখনো পর্যন্ত সে বিচার পেল না কেন? কেন বিচার পেল না? আপনাকে আগে জবাব দিতে হবে। যদি সঠিকভাবে তদন্ত হয়, তৃণমূলের ঘরের দামাল ছেলে অনেক ধরা পড়বে ওই মার্ডার কেসে যুক্ত। এই তিলোত্তমাকে কেন খুন করেছিল আপনারা জানেন? আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে যাই, তিলোত্তমাকে আগে খুন করেছিল, পরে ধর্ষণ করানো হয়েছিল। এটা মাথায় থাকবে তো? কি বললাম? আগে খুন হয়েছে, তারপরে ধর্ষণ করানো হয়েছে। কারণ স্বাভাবিক, যদি কোনো একটা লাশ, এই কদিন আগেই তো হয়েছিল দেগঙ্গাতে, একটি ছেলেকে খুন করেছিল না? পারিবারিক একটু অশান্তি, সব এইসবটা নিয়ে খুন হওয়ার সাথে সাথে আমরা কি বলি বলুন তো? কি কারণে খুন হয়েছে, তাই না? ইনভেস্টিগেশন অফিসারও আগে ওটা খুঁজে বার করে কারণটা কি, কি কারণে খুন করলো। তো তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হয়েছিল, ওই কারণটা শুধুমাত্র এটাই দেখানোর জন্য, আপনার আমার চোখে পর্দা ফেলে দেওয়ার জন্য, যে মেয়েটিকে ধর্ষণ করেছে মেয়েটি বলে দেবে ওই জন্য মেরে দিয়েছে, এইটা যাতে এস্টাবলিশ করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনা নয়। আপনাদের জানতে হবে তিলোত্তমা কেন খুন হতে হলো। তিলোত্তমাকে খুন হতে হয়েছে এই দেগঙ্গার মহিলাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে ভাঙড়ের মহিলাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে আরজি করে যে সমস্ত মহিলারা ট্রিটমেন্ট করতে যেত তাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে ফেক ওষুধ দিচ্ছিল তার প্রতিবাদ করার জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে যে ওই হসপিটালে আরজি করে যে সমস্ত মহিলা, মৃত মহিলা থাকতো তাদের সাথে নোংরামি করতো ওই সন্দীপ ঘোষ এন্ড কোম্পানি, নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। তাই আপনার বাড়ির মহিলাকে দিয়ে যারা নোংরামি করতো, সেই জন্য আমাদের তিলোত্তমা প্রতিবাদ করেছিল। ওরা জানতে পেরে যায় যে তিলোত্তমা যখন জানতে পেরে গিয়েছে এটা যদি পাবলিক ডোমেইনে চলে যায় ওদের উপরে বিপদ নেমে আসবে, সেই জন্যই তিলোত্তমাকে খুন করলো। তিলোত্তমাকে কেন খুন করেছে? ঠিক আমাকে যে কারণে জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, ঠিক একই ভাবে তিলোত্তমাকে খুন একই কারণে হয়েছে। আমিও আপনার জন্য চিৎকার করতে গিয়ে জেল খেটেছি, আর তিলোত্তমা আপনার জন্য চিৎকার করতে গিয়ে মৃত্যু মারা গিয়েছে। তাই ওকে আমরা ভুলে গেলে হবে? এই আমরা ভুলে যাব নাকি? ওকে বিচার চাই, বিচার আমরা যতক্ষণ না পাচ্ছি লড়াই করে যাব। কিন্তু আমাকে একটা স্লোগান শুনলে শুভেন্দু বাবুর মুখে খুব হাসি লাগছে। কি স্লোগান বলছি? হিন্দু হিন্দু ভাই ভাই। আমার খুব হাসি লাগছে, কেন বলুন তো? দেখুন মাস্টার সাহেব বলেছেন, আমিও বলছি, পশ্চিম বাংলায় তিলোত্তমাকে নিয়ে সব থেকে বড় প্রতিবাদ র্যালি যেটা হয়েছে সেটা ভাঙড়ে হয়েছে। ওর থেকে বড় পশ্চিম বাংলায় কেউ করে দেখাতে পারেনি। ওই প্রতিবাদ র্যালিতে 90% মুসলমান সমাজের মানুষ ছিল। তিলোত্তমাকে নিয়ে সব থেকে বেশি চর্চা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আইএসএফ করেছে, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী করেছে। নওশাদ সিদ্দিকী ধর্মীয় পরিচয় কি ভাই? নিশ্চিতভাবে মুসলমান ধর্মের আমি অনুসারী। আমি জোর গলায় বলি, এখানে কোনো ব্যাপার নয়। আর এটা আমি জানি না সেকুলার হতে গেলে নাকি গেরুয়া বসন পরা যাবে না, সেকুলার হতে গেলে নাকি টুপি পরা যাবে না, দাঁড়িয়ে রাখলে নাকি সেকুলার হওয়া যায় না। কোথা থেকে কোন সংজ্ঞা পড়েছে আমি ভাই জানি না। যাক, আমার বলার বক্তব্য, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান শুভেন্দু অধিকারী তুলেছিল তো। তিলোত্তমা ধর্মীয় পরিচয়টা কি? নিশ্চিতভাবে মুসলমান নয়, কিন্তু আমি এটা ঘুরিয়ে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে তিলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করিনি। তিলোত্তমা কোন জাতের তার দেখে প্রতিবাদ করিনি। তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে, তিলোত্তমা আমাদের জন্য কথা বলছিল, আমাদের পরিবারের মহিলাদের ইজ্জত আবরু নিয়ে যারা ছিনিমিনি খেলছিল তাদের বিরুদ্ধে কথা বলেছিল বলে তাকে খুন করেছে। তাই তিলোত্তমা আমাদের কথা বলার জন্য খুন হতে হয়েছে। তিলোত্তমাকে ন্যায় দিতে হবে, তার পরিবারকে ন্যায় দিতে হবে। সেই জন্য সব থেকে বেশি প্রতিবাদ প্রতিরোধ এবং আজকের দিন পর্যন্ত আইএসএফই করে যাচ্ছে, নওশাদ সিদ্দিকীরা করে যাচ্ছে, শামসুর স্যারেরা করে যাচ্ছে। এখানে আমরা একবার ধর্ম দেখেছি? কিন্তু আমার প্রশ্ন এখানে শুভেন্দু বাবুর কাছে,
কেন শুভেন্দু বাবুর কথাটা শুনে আমাকে হাসি লাগছিল? সেন্ট্রাল সিবিআই এই মামলাটা দায়িত্ব নিয়েছিল তো ইনভেস্টিগেশনের, আপনাদের মনে আছে? কিন্তু নিটফল কি? আমি জিরো থেকে বেশি এখনো বলছি, যদি সঠিকভাবে তদন্ত হয় তৃণমূলের ঘরের দামাল ছেলে অনেক ধরা পড়বে ওই মার্ডার কেসে যুক্ত। তাই আমি প্রমাণ দিচ্ছি। শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, আমি শুভেন্দু বাবুর কাছে বার্তা দিতে চাই, তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু, সে এখনো বিচার পেল না কেন? তিলোত্তমার বাবা হিন্দু, তিলোত্তমার মাও হিন্দু, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন, তাহলে তিলোত্তমার বাবা তো আপনার হিন্দু ভাই হয়, এখনো পর্যন্ত সে বিচার পেল না কেন? কেন বিচার পেল না? আপনাকে আগে জবাব দিতে হবে। কারণ হচ্ছে আমরা কি দেখলাম, এই মামলাটা টেক ওভার করেছিল কারা? সিবিআই। সিবিআই চার্জশিট কোথায় জমা দিল? শিয়ালদা কোর্টে জমা দিয়েছে। সেই চার্জশিটের একটা বড় ভয়ঙ্কর খেলা আপনারা দেখবেন, কিভাবে যে তৃণমূল বিজেপিকে বাঁচাই সময়, আবার বিজেপি কিভাবে তৃণমূলকে বাঁচাই সময়ে সময়ে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা দেখলাম চার্জশিটে উল্লেখ আছে, যেই দিন তিলোত্তমাকে যেখানে মার্ডার করে ধর্ষণ করলো, ওই করিডোরে প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছে। তাহলে ওই 54 থেকে 55 জন যাতায়াত যারা করেছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তো অনেক সত্য উদ্ঘাটন হতো ভাই, হতো না? এই তোমরা ওখানে কি করতে গিয়েছিলে? ইভেন শুধু তাই নয়, পুলিশের এক কর্তা একজনকে দেখিয়ে বলেছিল উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু পরে জানলাম ও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়, ও পুলিশেরই লোক নয়। ওই রাতে ওখানে ক্যামেরাতে ওর ছবি আসলো। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কিছু আড়াল করা হচ্ছে। যখন এই বিষয়টা নিয়ে সিবিআই কে প্রশ্ন করা হয়েছিল যে ওই 54-55 জনগুলো কারা, তখন সিবিআই বলছে ওদেরকে নাকি সিবিআই চিনতে পারেনি। হতে পারে দিল্লি থেকে সিবিআই এসছে, অমিত শাহজি পাঠিয়েছেন, বেছে গুছে পাঠিয়েছেন হরিয়ানার লোককে, জম্মুর লোককে, উত্তরপ্রদেশের লোককে, যাতে আমাদের বাংলার লোককে চিনতে পারেনি। হতে পারে, কিন্তু চিনার তো অন্য রাস্তা আছে ভাই, নাই? চিনার রাস্তা নাই? তাহলে ওই 54-55 জন মানুষের ছবিগুলো পাবলিক ডোমেইনে দিয়ে দিতে পারতো তো, পাবলিক ডোমেইনে দিয়ে দিতে পারতো, মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারতো, দিয়ে একটাই বার্তা সিবিআই আপিল করত বাংলার মানুষের কাছে, এই 54-55 জনকে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা চিনতে পাচ্ছি না। আপনার পাড়ায়, আপনার এলাকার যদি আপনারা যদি কাউকে চিনতে পারেন, এই 54-55 জনকে নাম ঠিকানা যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনারা আমাদেরকে দিন, আপনাদের পরিচয় গোপন রাখবো। তারপরে সিবিআই তাদের কন্টাক্ট নাম্বার, ইমেল আইডি যদি পাবলিক ডোমেইনে ছেড়ে দিত, তাহলে যদি ওই 54-55 জনের মধ্যে আমলিয়ার কোন একটি বুথের কোন একটা ছেলে যদি ওই রাত্রে ওখানে যেয়ে থাকে, আমরা সকলেই এখন সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর অ্যাক্টিভ, আমরা মানে প্রতি 1 ঘন্টা ছাড়া আমরা একবার করে মোবাইল খুলে দেখি, এটা একটা তথ্য বলছে, সমীক্ষা বলছে। তাহলে নিশ্চিতভাবে আমরা প্রত্যেকেই তিলোত্তমার জন্য গলা ফাটিয়েছিলাম, প্রত্যেকেই রাস্তায় নেমেছিলাম, যে আন্দোলন সংগঠিত করেছিলাম। আর একটু কাজ আমরা করতাম, আমরা ছবিগুলো নিতাম আর মিলানোর চেষ্টা করতাম, এই রকম ছবি আমার বুথে কেউ আছে নাকি, আমার এলাকায় কেউ আছে নাকি। যদি আমরা খুঁজে পেতাম, সাথে সাথে সিবিআই কে ইনফর্ম করতাম, সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যেত। সে যদি ওর কালপিট হতো, তাহলে তাকে ধরতো, তাকে শাস্তির ব্যবস্থা করতো। সহজ হতো না ভাই? কিন্তু করেছে কেন? এড়িয়ে গেল। দিদি বলে দিয়েছে দাদাকে, তোমাকে আমি ওয়াকফ উপহার দিয়ে দেবো। দিদি দাদাকে বলে দিয়েছে মুসলমানদেরকে ওবিসিতে আমি শেষ করে দেব। দিদি দাদাকে বলে দিয়েছে আরএসএস কে, যে মুসলমানদের যত রকম ধরনের ক্ষতি করা যায় আমি ক্ষতি করে দেব, তুমি আমার 54-55টা সোনার টুকরোকে কিছু যেন অসুবিধে করো না। ওই জন্য করেন। শুধু তাই নয়, আচ্ছা তিলোত্তমা কি একা ডিউটি করছিল? এরকম হয়? আপনারা আরজি করে গিয়েছেন, হ্যাঁ, একা ডিউটি করছিল। তাহলে ওনার সাথে যারা ডিউটি করছিল, আমি বলছি না তারা দোষী ভাই, কিন্তু তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা যেতে পারতো। কটা ডাক্তারকে জিজ্ঞাসা করেছে, কটা নার্সকে জিজ্ঞাসা করেছে। শুধু তাই নয়, আমি কথা অনেক আগে বলেছি, আজকেও বলছি, যে সিসিটিভিটা অপারেটিং করে, তাও বলে দিচ্ছি, সিসিটিভিটা মধ্যখানে বন্ধ করা হয়েছিল। কি বললাম?
যে সিসিটিভিটা অপারেটিং করে তাকে জিজ্ঞাসাবাদ করলে হারা তোমাকে এসে কে বন্ধ করতে বলেছিল? কি বলছি বুঝতে পেরেছেন? মাথায় ঢুকছে কি বলছি? তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত, কিন্তু করলো না কেন সিবিআই? সিবিআই তো অমিত শাহর হাতে। অমিত শাহ মানে এখন কেন্দ্রের বিজেপির নেতা, কেন্দ্রের মিনিস্টার। তাহলে বিজেপি তৃণমূলকে তো এই সুযোগ ছিল ঠান্ডা করে দেওয়ার। 54টা তৃণমূলের নেতার ছেলে নেতা কেতা তো জেলে থাকতো, কিন্তু করলো না কেন? এরা একে অপরের পরিপূরক। যখন এ গাড্ডায় পড়ে ওকে সাপোর্ট দেয়, ও যখন গাড্ডায় পড়ে একে সাপোর্ট দেয়। কদিন আগে ভুলে যাচ্ছি মহাকুম্ভ হয়েছিল উত্তরপ্রদেশে। হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস প্রতি 130 বছর না 140 বছর ছাড়া ছাড়া মহাকুম্ভ হয়। ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হয়। হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস। আমার আপনার রাইট নেই এটাকে নিয়ে খিল্লি করার। আপনি না ওটাকে মানতে পারেন। আমি মসজিদে যাই, রাকেশ যাই মন্দিরে, রাকেশ মসজিদটাকে ঘৃণা করতে পারবে না, আমি সোমদ্বীপের মন্দিরটাকে ঘৃণা করতে পারবো না। আলাদা। আর্টিকেল 26, আর্টিকেল 26-এ বলা আছে প্রত্যেকটা ভারতীয় রাইট আছে কে কোন ধর্মকে চুজ করবে। রাকেশ করেছে হিন্দু, আমি করেছি মুসলমান, কেউ করেছে খ্রিস্টান, কেউ করেছে ঈসাই, আবার কেউ ধর্মই মানে না। আর্টিকেল 26 কে মান্যতা দিয়ে। কিন্তু আমার প্রশ্ন এটাই, কি বলছিলাম গুলিয়ে ফেললাম তো। মহাকুম্ভ তো মহাকুম্ভ 140 বছর সম্ভবত ছাড়া ছাড়া হয়। এবারে যোগী আদিত্যনাথ প্রায় 3000 কোটি টাকা, আর ভারত সরকার মনে হয় 1200 কোটি টাকা, প্রায় 5000 কোটি টাকার প্রজেক্ট ছিল। কিন্তু মহাকুম্ভে ঠিকঠাক ভাবে অ্যারেঞ্জ করতে না পারার ফলে আমার ভারতবর্ষের সহজ সাদাসিধে ধর্মপ্রাণ অনেক হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো বিরাট চর্চা হয়েছিল, ইভেন পার্লামেন্ট এটা নিয়ে আলোচনা করার জন্য শোরগোল তুলেছিল। মোদিজি ভয়ে আলোচনাই করতে দেয়নি। ঠিক সেই সময় কি দেখলাম, একটু আগেই বললাম তৃণমূল গাড্ডায় পড়লে বিজেপি বাঁচায়, আর বিজেপি গাড্ডায় পড়লে তৃণমূল বাঁচায়। সেই সময় দেখলাম পশ্চিম বাংলার তৃণমূলের একজন এমপি চলে গেলেন কোথায়? মহাকুম্ভে। আপনার ওটা কোন জায়গা? উত্তরপ্রদেশে। তিনি গঙ্গা স্নান করার পরে তিনি মিডিয়ার সামনে বললেন এর থেকে ভালো আর অ্যারেঞ্জমেন্ট হয় না। মানে কি হলো? কি হলো? ক্লিন চিট দিয়ে দেওয়া হলো না যোগী আদিত্যনাথকে। বিজেপি বিপদে পড়েছিল, যোগী আদিত্যনাথের সরকার কথা বলতে পারছিল না, ভারত সরকার পার্লামেন্টে আলোচনা করার সাহস দেখাতে পারছিল না। যখন ব্যাকফুটে যখন ছিল তখন মমতা ব্যানার্জি সুকৌশলে তার এমপি কে পাঠিয়ে গঙ্গা স্নান করিয়ে মিডিয়ার সামনে এটা প্রমাণ করিয়ে দিল যে প্রধান অন্যতম প্রধান তথাকথিত বিরোধী মুখ মমতা ব্যানার্জির দল তৃণমূলের এমপি বলেছে এর থেকে ভালো আর অ্যারেঞ্জমেন্ট হয় না। তাহলে নিশ্চিতভাবে ওই সহজ সরল হিন্দুগুলোর দোষের কারণেই ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগী আদিত্যনাথের দোষ নেই। কে কখন কোথায় ম্যানেজ দিতে বুঝতে পারছেন? আর আপনি আমি কি ভাবছি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, আর কিছু মানুষ ভাবছে বিজেপি তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে আমাকে বিজেপিকে ধরতে হবে। আমি আপনাদের বলি আপনি একে দিয়ে আটকানো মানে ওই আশা, আর ওকে আটকানো মানে এই আশা। এদেরকে দিয়ে কাজ হবে না। আপনার একটা ছোট্ট শুধু আমি আপনাদের ফিডব্যাক নিতে চাই। কটা বাজে গো? আর 5-7 মিনিট বলবো, কারো অসুবিধা আছে? কারা শুনতে চান একটু দেখান তো হাত তুলে। একটু হাত তুলে রাখুন, একটু হাত তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। এনার্জি আছে শোনার? এনার্জি আছে তো? এনার্জি আছে তো? তাহলে আমি গুটি কয়েক আজকে রক্তদান শিবির, আমি পলিটিক্যাল কথা বেশি যাব না, সরকার নিয়ে কিছু কথা বলবো, সিস্টেমটা নিয়ে। এই সিস্টেমটা নিয়ে আমি কিছু কথা বলবো। যাক, তার আগে এটা আমি শেষ করি। আবার গুলিয়ে ফেলেছি, কি বলছি? মাথা থেকে আউট হয়ে যাচ্ছে কেন সেটিংটা? আচ্ছা, বাপের বয়সী যারা আছেন আমাকে বলুন, মায়ের বয়সী যারা আছে বলুন, রাজনৈতিক সচেতন যারা আছে একটু বলুন, 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু খুঁজে পেতেন? হাসানুজ্জামান ভাই আপনারা বলুন তো, আপনাদের সরকার সেই সময় চলেছিল তো স্যার, 2011 সালের আগে বিজেপি বলে কিছু খুঁজে পাওয়া যেত? পেত?
পাওয়া যেত? খুঁজে পাওয়া যেত না। তার প্রমাণ আমি দেবো। গুগলে গেলে সব, গুগলে যান, সব পাবেন। 2011 সালের ভোটার লিস্ট যেমন পাচ্ছেন, 2002 এর ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে তো। 2011 সালের দেগঙ্গা বিধানসভায় মার্জিনের ডিটেলস আপনি অনলাইনে পেয়ে যাবেন। কত ভোট হয়েছিল, সিপিএম কত পেয়েছিল, তৃণমূল কত পেয়েছিল, ফরওয়ার্ড ব্লক কত পেয়েছিল, আপনার কি বলে বিজেপি কত পেয়েছিল, দেখবেন সব পাওয়া যাবে। 5000 7000 খুব বেশি হলে পেয়েছে। আর আজকে দেখুন কেন বাড়ছে, এটা বুঝতে হবে। 2011 সালের আগে তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি পশ্চিম বাংলায় দাঁত ফুটাতে পারেনি। আপনারা যদি মনে করেন 2026 সালে বিজেপিকে আটকাতে হবে, তাহলে শুধু বিজেপিকে আটকানোর স্বপ্ন দেখলে বিজেপিকে আপনি আটকাতে পারবেন না। 2011 সালের আগে তৃণমূলের সরকার ছিল না, পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল না। তাই 2026 সালে পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার রাখেন না, তাহলে বিজেপি বলেও কিছু থাকবে না। কি বলছি বুঝতে পেরেছেন? 2011 এর আগে ছিল না সরকার, বিজেপিও ঘুমিয়েছিল। 11 এর পরে আসলো, বিজেপি জেগে উঠলো। 2026-এ সরকার সরিয়ে দেন, বিজেপিও ঘুমিয়ে পড়বে। এই যে জায়গাটায় আছে, ঘাস সেই অর্থে নেই কেন? পানি নাই বলে। আপনারা চাষিভুষি এলাকার মানুষ তো নাকি গো? পানি যেখানে থাকবে ঘাস জন্মাবে, আর ঘাস জন্মালে ছাগল গরুর উৎপাদ বাড়বে। উৎপাদ না বাড়ে তার জন্য আপনি বেড়া লাগিয়ে রেখেছেন, একটা গেট করেছেন। গেটের চাবি যাকে দিয়েছেন সে গেট খুলে ছাগলকে গরুকে ঘাস খাওয়ানোর সুযোগ দিচ্ছে। তাহলে কি করতে হবে এখন? কি করতে হবে? তাহলে যে পাইপ লাইন দিয়ে পানি আসছে ওই পাইপ লাইনটাই কেটে দিতে হবে। তৃণমূল নামক পাইপ লাইন থাকার জন্য বিজেপি আজকে উৎপাত করছে। তাই আমরা যদি তৃণমূল নামক পাইপ লাইনটাকে কাটতে পারি, তাহলে ঘাস পানি আসবে না, ঘাস জন্মাবে না। আর ঘাস না জন্মালে গরু ছাগলের উৎপাত বাড়বে না। তাই মাথায় ঢুকিয়ে নিন, 2026 সাল আসছে, পশ্চিম বাংলার কোথায় কি হচ্ছে দেখার প্রয়োজন নাই। ভারত থেকে নওশাদ সিদ্দিকীকে যেমন উপহার দিয়েছে, নওশাদ সিদ্দিকীর সাথে লড়াই করার জন্য দেগঙ্গা থেকেও আমরা একটা নওশাদ সিদ্দিকীকে পাঠাবো। হবে তো নাকি? না গল্প শোনাবে বিজেপি চলে আসবে। গল্প শোনালেও তারও ওষুধ আমি দিয়ে যাচ্ছি। আজকে গল্প শোনাতে পারে তৃণমূল, এই আইএসএফ ভোট কেটে নাকি বিজেপি সুবিধা করে দেবে। ভাঙড়েও গল্প শুনিয়েছিল। আপনারা দেখুন, ভাঙড়ের মানুষ ওই গল্প খায়নি। আইএসএফ কে ভোট দিয়েছে, বিধানসভার মধ্যে চলে গিয়েছে, রাজ্যের মানুষের হয়ে লড়াই করছে। তাই 2026 আসছে, ওই গল্প শুনিয়ে লাভ হবে না। আপনাদের বলবো, আপনার ইভিএম মেশিনে খাম চিহ্নে ভোটটা দিন, আর নওশাদ সিদ্দিকীর পাশে থেকে লড়াই করার সংখ্যা বাড়ান, ডবল ডিজিট পাঠান। আপনাদের বলুন, আজকে আপনারা আফসোস করছেন, 10টা যদি নওশাদ সিদ্দিকী থাকতো, সংযুক্ত মোর্চার 10টা যদি বিধায়ক থাকতো, মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে দ্বিচারিতা করতে পারতো না। এসটি/এসসি সার্টিফিকেট নিয়ে দ্বিচারিতা করছে, সেটা করতে পারতো না। জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কাছ থেকে কাটতে পারতো না। ওই ওয়াকফ নিয়ে যে নাটক করেছে, এটা সাহস দেখাতে পারতো না। হসপিটালে ডক্টর থাকতো, স্কুলে টিচার থাকতো, কোন পরিবহন ব্যবস্থা এরকম ভাবে ধ্বংস হতো না। কারণ যে প্রধান বিরোধী দল আছে, ও বিরোধী দল নাটকের জন্য আছে। 10টা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেত। কারণ একটা সংযুক্ত মোর্চা তো আইএসএফ এর বিধায়ক যদি 293টার উপরে ভারী পড়তো পড়ি, তাহলে 10টা থাকলে কি হতো ভাই? আফসোস হচ্ছে না এখন? হচ্ছে তো? তাহলে এই আফসোসটা সামনে বারে হবে তো? উত্তরে একটা কথা ওরা বলতে পারে, ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে। চল একটা এগ্রিমেন্ট হোক, তাহলে একটা এগ্রিমেন্ট হোক। বলছে আইএসএফ না কি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে। আচ্ছা টাকা আমি তর্কের খাতিরে বলছি, ওরা আমি তো মামলা ঠুকে দিয়েছি জানেন তো। বড় নেতা জীবনে কোর্টের ধারে আসে নাই, ওই ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরের 29 তারিখে। কোর্ট ডেট দিয়েছে, বেটা যদি না হাজির হয় কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে বেঁধে তুলে নিয়ে আসবো আমরা। ঠিক আছে? 30 কোটি টাকা নাকি আমরা নিয়েছিলাম, এ কথা বলেছে। আমি ভাই ওই খিস্তির বদলে খিস্তির জবাব আমি দিতে পারি না। চোখের বদলে চোখ নিতে হবে, ওই রাজনীতি আমি করি না। তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে। আমাকে বলেছে টাকা নিয়েছে, আমি কোর্টকে বলেছি কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন।
কাজ শেষ। আমি যদি টাকা নিয়ে থাকি তো প্রমাণ করে দিই। এবার আপনাদেরকে বলে যাই, আমাদের বিরুদ্ধে তৃণমূল কিচ্ছু বলার নেই জায়গা, কোনো কিছু বলার জায়গা নাই, শুধু মিথ্যাচার ছাড়া। সেই মিথ্যাচারটা কি? বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, বিজেপির সুবিধা করে দেবে। আচ্ছা, তাদের কথা আমি ধরছি সত্য, তর্কের খাতিরে। টাকা নিয়েছে আপনারা কি দেখেছেন? দেখেননি। তাহলে আপনারা দেখেননি, তারা জানতে পেরে গেল। আমি টাকা নিলাম না, তারা জানতে পেরে গেল। তাদের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক। তার মানে আমি টাকা নিলাম না, তারা জানতে পেরে গেল। চলো, তার সাথে নিশ্চিত হবে খুব ভালো সম্পর্ক। এই আমলিয়াটা কোন বাজার? চাঁদপুরে। আমলিয়া চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি। আমি প্রকাশ্য বলছি, আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট, রাজ্য কমিটির নেতৃত্ব, এখানকার বিভিন্ন নেতৃত্বরা আছে, এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি। তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে, গোপনে টাকা নেবো না, প্রকাশ্যে নওশাদ সিদ্দিকী টাকা নেবে। ভয় লাগছে নাকি? ভয় লাগছে নাকি? তবে হ্যাঁ, একটা শর্ত দেবেন। শর্তটা কি? 100 টাকার অ্যারেঞ্জ করতে পারলে 10% 10 টাকা আমি নেবো, 90 টাকা তাকে দিয়ে দেবো যে অ্যারেঞ্জ করবে। অসুবিধা আছে? পার্টি চালাবো রে ভাই। বলছে বিজেপি নাকি কোটি, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, যদি 100 কোটি টাকাই দেয়, 90 কোটি টাকা তাকে ফেরত দিয়ে দেবো, 10 কোটি টাকা আমরা পার্টি চালাতে রাখবো। কারো অবজেকশন আছে ভাই? আমার অবজেকশন নেই, তবে ওপেন লোবো। ওই গোপনে হবে না ভাই। ফেস টাইমে কল করে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি রাতে তুই এটা বল, আমি রাত সকালবেলা এটা বলবো, চলবে না। অন স্টেজ হবে, হাতে টাকা তুলে দেবে, নিয়ে নেবো। আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে, তাকে কি বলবেন? এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিস নি তোরা। তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে, তার নামে মামলা করেছে। ইভেন এখানে বলে যাচ্ছি, মমতা ব্যানার্জিরও সাহস নাই, তার ভাইপো অভিষেক ব্যানার্জিরও সাহস নাই এটা বলা সংখ্যা যে নয়। যেমন একজন সংখ্যা বলে ফেঁসে গিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে, এটুকু মমতা ব্যানার্জি বলুক। উনিও কত বড় রাজ্যের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যত বড়ই পদে থাকুক না, তাকে স্যালুট করি, মুখ্যমন্ত্রীকে আমি সম্মান দেবই, কিন্তু তাকেও আমি কোর্টে টেনে নিয়ে আসবো সত্য প্রমাণ করানোর জন্য। কারো ক্ষমতা নেই করার, শুধু মিথ্যাচার করছে। আজকের পর থেকে মিথ্যাচার করলে বলবেন এই প্রকাশ্যে টাকা নেবে, উল্টে তোকে 90% দিয়ে দেবে, 10% পার্টি চালানোর জন্য রাখবে। এবার আর একটা চলে এগ্রিমেন্ট হোক। এগ্রিমেন্ট এটাই, এগ্রিমেন্টে লিখবে পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে, ওদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আমাদের ভাইজান সই করবে একদিকে, একদিকে করবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। এটাই লেখা থাকবে। আমরা বড় ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ওখানে যদি বিজেপি চলে আসে ভোট কাটে, তাহলে তৃণমূল যা শাস্তি দেবে সব মাথা পেতে আইএসএফ মেনে নেবে। সাথে সাথে মমতা ব্যানার্জিকে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মানতে হবে। হোক হোক চ্যালেঞ্জ, অসুবিধা আছে নাকি? আমরা জীবন দিয়ে বিজেপিকে আটকাবো তো? এই কারা কারা? আমি তো রাজি আছি, প্রয়োজনে জীবন দিয়ে দেবো বিজেপিকে আটকাবো। রাজি আছেন তো আপনারা? তাহলে আমাদের যদি, আমরা যদি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে রাখি বিজেপিকে আনার জন্য, তাহলে সই করতে ভয় লাগবে আমার। আর মমতা ব্যানার্জি তার ভাইপোকে কি হলো স্যার? আচ্ছা আচ্ছা, মমতা ব্যানার্জি তার ভাইপোকে, তার দলের লোককে, ওই চালচোর জানেন তো নাকি, হ্যাঁ জেল খেটে এসছে একবার, তাদেরকে বাঁচানোর জন্য যদি না সই করে, আপনার মনে হয় মমতা ব্যানার্জি সই করবে? আমি তো এখানে এসে চ্যালেঞ্জ করে গেলাম, এগ্রিমেন্ট হোক। একদিকে পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে, অপরদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আইএসএফ এর ভোট কাটাকাটিতে যদি বিজেপি আসে, যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে নেব। কিন্তু তথ্য 2021 সালের তোলা আমাদের কাছে আছে, 77টা সিট বিজেপি পেয়েছে, তাকে মমতা ব্যানার্জির দল উপহার দিয়েছে। 2026-এ কটা উপহার দেবে অলরেডি হয়তো অমিত শাহর সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে। সুতরাং আইএসএফ এর সাথে ওরা এগ্রিমেন্টে আসবে না, জানে প্রচুর মিথ্যে মামলা দিয়েছি, মারধর করেছি, অবস্থা খারাপ আছে। আজান হচ্ছে গো, হ্যালো, ঠিক আছে। আজানের পরে 2-5 মিনিট আমি বক্তব্য দেবো, কারো অসুবিধা নেই তো? 2-5 মিনিট এই পাঠটা শেষ করেছি, শুধু একটু সরকার নিয়ে বলে ছেড়ে দেবো।